মানুর বাপি লোকনাথ হোটেলের ওই দিক থেকে এই দেশি ট্যাংরা মাছগুলো নিয়ে এসছে সকালবেলায়। তো এই সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে একবার আমরা লিকার চা খেয়েছি, আর আজকে হচ্ছে শনিবার, মায়ের তো নিরামিষ, আমরা তো নিরামিষ খাওয়া ছেড়ে দিয়েছি মানুর বিএমটির থেকে, তোমরা জানো। তো আটা কালকে যে 500 আটা, মানে আগের দিনই অনেক 2-3 দিন আগেই এনেছিলাম, রুটি খাবো রুটি তরকারি খাবো বলে। তো কালকে তো লুচি দিয়ে আর পায়েস দিয়ে খেলাম, ভিডিওতে দেখলে সরস্বতী পুজো উপলক্ষে। তো আজকে কিছুটা আটা আছে, মা না ওই বসে খাটের উপরে বসে বসে মেখে দিল। তো আমি বললাম মেখে দাও, তাহলে সকালবেলা রুটি আর চা খাই, কারণ সকালবেলা না খিদে পাই, কিন্তু ওই ভাত খেতে খেতে একটা, তার মধ্যে তো আমরা বাড়িতে সকালবেলা কত কিছু খেয়ে ফেলি। তো এখানে তো সেরকমভাবে কিছু খাওয়াই হচ্ছে না, তাই না? সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো রুটি করেছি ঠিকই, চাও করেছি, কিন্তু সেই মানে কপালে বলে না, তুমি যতই রান্নাবান্না করো কপালে যদি না থাকে তো সেই খাবার কিন্তু কপালে জোটে না। তো যাই হোক, পরিস্থিতি কোনো মানে কোনো কারণে হয়তো আমি বলতে পারলাম না, তো সেই মানে চা খেয়েছি কিন্তু রুটি আর খেতে পারিনি। আর মানুষ সকালবেলা একটা ডাবের জল খেয়েছিল, তো তারপরে ও কিছু আর খেতে পারিনি। তো শাক নিয়ে এসে আর ট্যাংরা মাছ, মা আর কি ফোনে কথা বলছে বাবার সাথে, আর আমি এইদিকে শাকটা আর কি বেছে নিই, রুটি করে চলে এসছি আর কি, কারণ ঘরের ভিতরে ঘর থেকে বেরিয়ে চলে এসছি আর কি ছাদে। লাল শাক হবে, মা যেহেতু শনিবার, মা বলছে আমার একটু আলু সিদ্ধ দিয়ে তো মা যেহেতু দুধ দিয়ে ভাত দিয়ে খেতে ভালোবাসে, তো মা কী করবো বলো, এখানে এই যে বলছো মায়ের অবস্থা খারাপ, মাকে আমি এখানে মানে কীভাবে খাওয়াবো বা কিছু করবো, বাড়িতে একটা অন্যরকম ব্যাপার। তো এখানে বেকার প্রায় 3,000 3,500 টাকা ঘর ভাড়া মানে সেই হয়ে গেছে আগের সপ্তাহে আমাদের ডাক্তার দেখানো। তো টিকিটের কারণে বসেই আছি, প্রায় 3,500 টাকা ঘর ভাড়াই দিয়ে ফেললাম, 500 টাকা করে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই 500 টাকার নোটটা ভাঙলেই বাজার করতে গেলে সব খরচা হয়ে যায়। তো ওই মানে আর কি, যে শুধু আমি বলে না, আজকে তো আমি তো মনে করো খুবই মানে নিম্ন গরিব মানুষ, যদি বড়লোকরা বা যারা মধ্যবিত্ত তারাও যদি আসে ওই এক তরকারি ভাতই কিন্তু খায়, এখানে কিভাবে খাবো? আমার বাবার বাড়ি তো মনে করো একদম, ওরা তো চাষবাস, মাঠের সিম সব সবজি মাঠের, শুধু তেল আনো সময় তো ওরা তেলও করে, ডাল চাল সবজি সব ঘরের, এক জায়গায় এক রকমের রান্নার জায়গায় 5 রকম কাঠে জ্বালানি রান্না। কিন্তু এখানে ওই 1 লিটার গ্যাস ভরলে 2 দিনে বেশি 3 দিন যায় না, কারণ 3 বারই মানুষকে গরম গরম ভাত দিই, 3 বার তো করি না, সকালবেলা তো করিই না, ওই ডিম সিদ্ধ ডাবের জল, এই যেমন আজকে রুটি চা করলাম, তো সেই রুটি পড়েই রয়েছে, ওইভাবে কেউ খায়নি। তো এই হচ্ছে কথা। তো মায়ের তার মধ্যে এতদিন নিরামিষ খায়, সপ্তাহে 3 দিন যদি নিরামিষ খায় তা মাছ কবে খাবে? তার মধ্যে আবার একাদশী পরে, অমাবস্যা পূর্ণিমা তো লেগেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার, মায়ের জন্য শাক করবো ওই কালো জিরে সম্বাদ দিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর মা শাকটা কেটে দিচ্ছে, দেখো টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর একটু আলু সিদ্ধ দিয়েছি, আর মায়ের জন্য দুধ এনেছি। আর আমরা এখানে আসার পরে মাত্র এই প্রায় আজকে 13 দিন হয়ে গেছে, একদিন মাত্র মাংস খেয়েছি, মায়ের জন্যই আনি না, কারণ এক জায়গায় 2 রকম কিন্তু খায় না। তো যাই হোক, ওই ট্যাংরা মাছ আর হচ্ছে শাক রান্না করে এখন যাচ্ছি হসপিটালে। তো হসপিটালে 16 তারিখে মানে মানুষ যে ওই হরমোন থেরাপি চালু করবে 16 তারিখ থেকে। তো 16 তারিখে ম্যাডাম আছে, কিন্তু এখানে সিএমসির কিছু নিয়ম আছে, আমাদের কেমন টুকন দেয় যত পেশেন্ট আসে দেখে, কিন্তু এখানে সেরকম নিয়ম নেই, একটা লিমিট থাকে ওদের। যেমন আমরা প্রফেসরদের হিমোটোলজি তোমরা বা অন্য কোনো নিউরোলজি বলো বা যেখানেই বলো, দেখবে বাড়ির থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় প্রফেসরদের 2 মাস আগের থেকে নিতে হয়। তো 16 তারিখ মানে হাতে কিন্তু আমার আর 1 মাসও নেই। এদিকে ম্যাডাম আছে হসপিটালে, কিন্তু আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি, তো দেখছি যে ম্যাডাম মানে নেই, পুরো বুক। তো এবার কি করি, 16 তারিখে দিয়ে ফেলেছে, আর 17 তারিখে স্যার দেখবে, ভ্যাকসিন দেবে, তো এর জন্য আবার ম্যাডামের কাছে যাচ্ছি। তো মানে জুনিয়র ম্যাডামের কাছে, মানু বলছে যে জুনিয়র ডাক্তারকে খুঁজে পেলে উনি ঠিক করে দিতে পারবে। তো যাই হোক, আমাদের কপাল অনেকই ভালো ছিল যে আমরা ম্যাডামকেও পেয়ে গেছি, মানে মানুষ যে ট্রিটমেন্ট করছে এখন আর কি, উনি তো আর তোমরা জানো ফেব্রুয়ারি মার্চ অবধি উনি আছে, তাই উনি ফেব্রুয়ারিতে আমাদেরকে দেখবে, তারপরে আবার অন্য ডাক্তারের হাতে আমাদেরকে দিয়ে যাবে। তো এর জন্যে মানুর বাপি ওই ডেটটা চেঞ্জ করার জন্য যে কি করব, এখান থেকে দেখাচ্ছে 16 তারিখে
বন্ধ। আবার এদিকে 16 তারিখে আমাদের ডেট দিয়ে ফেলেছে। তো কপাল ভালো ম্যাডামের সাথে আমাদের পুরো দেখা হয়ে গেছে। তো মানুই আর কি ডেটটা আর কি ইয়ে করে নিল, চেঞ্জ করে নিল। তো দেখো মানে বিকালবেলা আর কি আমরা গেছি, তো অল্প পেশেন্ট রয়েছে এখানে, সবসময় পেশেন্ট থাকে, মানে দিনক্ষণ নেই, মানে সবসময় পেশেন্ট থাকে। ট্রিটমেন্ট যেখানে ভালো সেখানে তো পেশেন্ট থাকবেই সবসময়, তাই না? মানে কি বলবো, এত লোক, তাও গিয়ে এখানে পেরে অনেকক্ষণ আমরা লাইন দিয়েছিলাম। প্রথমে আগে ওই জেনারেল ডাক্তারকে আর কি দেখছিলাম, যেই ম্যাডাম আমাদের ওই ম্যাডামের কাছে নিয়ে গেছিলো। তো সেই ম্যাডামকে খুঁজে খুঁজে পাইনি। তারপরে একদম 14 নম্বর ঘরে ম্যাডাম যে বসে, মানে বড় ডাক্তার যে বসে, সেই একদম ডাইরেক্ট ওখানে চলে গেলাম ওনাকে যখন খুঁজে খুঁজে না পেয়ে। তা হ্যাঁ, দেখছি বড় ডাক্তার আছে, আমাদেরও কপাল ভালো। যাই হোক, আজকে অল্প পেশেন্ট ছিল বলে আমাদেরও ওই বড় ডাক্তার সঙ্গে সঙ্গেই কথা বলেছে। তো এবার আমরা বেরিয়ে বাড়ির দিকে আসবো। তো তারপরে আমরা যাব ইয়েতে, কাঠপাট্টিতে। তো এখানে আমরা বিল পেমেন্ট করে নেবো এবার। ওই ম্যাডাম যে দেখবে সামনের মাসে, তো অ্যাপার্টমেন্টের ওই টাকাটা আর কি নিয়ে নিলাম। তো নিয়ে আমরা আজকে আমাদের কি বলবো, এতটা কপাল ভালো, ম্যাডামের সাথে আজকে দেখা হয়ে গেল। এই ম্যাডাম মানুকে কতবার যে ওটি করেছে, তোমরা আমার নিচে যদি ভিডিওগুলো দেখো, তখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি বিএমটির আগে। তো আমি যখন বিএমটি রুমে, তখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়। তো এই ম্যাডামের সাথে দেখা হয়। ম্যাডাম 1 মাসে মানুকে 3 বার ওটি করেছিল। তো মানুকে যেই ডাক্তারই দেখে, একবার দেখলে কিন্তু মানে চিনে ফেলে। মানে 1 মাসের মধ্যে একটা বাচ্চাকে 3 বার ওটির বেডে টেবিলে ওঠানো মানে কতটা কষ্ট, বুঝতে পারছো সেই সময় দিনের। তো বলছে বিএমটি সাকসেসফুল। তারপরে কেমন আছো তুমি বেটি, ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে তুমি কি করে চাকরি করবে। তো এইগুলোই বোঝাচ্ছে যে আমি আমার ঘরেও আমার বাচ্চাদের কাছে তোমার কথা বলি, যে 1 মাসে 3 বার ওটি করেছে, কতটা কষ্ট মানে পেয়েছে। আমার অপারেশন করতে বিএমটির সময় আমার মানে ডোনার চলে এসেছিলো, কিন্তু এই একটা অপারেশনের জন্য 1 মাস লেট হয়ে গেছিলো, বারবার করতে হচ্ছিলো, সাকসেসফুল হচ্ছিল না বলে। তো ইন্ডোস্কোপি অনেকবার ম্যাডাম ফ্রিতে করিয়েছে, যেটা করিয়েছে মিথ্যা কথা বলবো না। তো এই অপারেশনটা আমার দুইবার 50,000 1 লাখ, একবার হচ্ছে টনসিল আর একবার হচ্ছে গলা অপারেশন করতে গিয়ে। তো মানে মনে রাখার মতন এত কষ্ট পেয়েছে। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে একটা বাচ্চা কতটা কষ্ট পেয়েছে। আমার কাছ থেকে বারবার ওকে ওটির টেবিলে নিত। সেই কিছু ক্লিপ আমার ফোনের ভিতরে ছিল বলেই ওর যে 1 বছরের আগের ভিডিও, তো সেইগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো ম্যাডামের সাথে এখানে অনেকক্ষণ কথা বললাম। এই যে ম্যাডামের নাম বললেও অসুবিধা নেই, আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, কারণ ওর বারবার রক্ত লাগছিল। তোমরা যদি ভিডিওগুলো দেখো, রক্ত দিয়ে ঘরে নিয়ে যাচ্ছিলাম, তো আবার রক্ত মানে সকালবেলা রক্ত দিয়ে ঘরে নিয়ে যাচ্ছি, রাত্রিবেলা ছুটি দিচ্ছে বা দুপুরবেলা ছুটি দিচ্ছে, আবার রাত্রিবেলা মানে 6 পয়েন্ট হয়ে যাচ্ছে একদিনের মধ্যে। তখন 6 থেকে 7 প্যাকেট, মানে 7 দিনে 6 প্যাকেট রক্ত লেগেছিল। আর অপারেশনের সময় সাদা রক্তও লেগেছিল। তখন কিন্তু ম্যাডাম প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করেছিল, কারণ যে যেটা করেছে, কারণ ওদের দোষেই হয়তো কিছু হয়েছিল যে অপারেশনে সাকসেসফুল হয়নি। তো বলছি তুমি এত কষ্ট পেয়েছো, যখন মানে আরও তার থেকে বড় প্রফেসররা যখন এসেছিলো, তখন আরতি ম্যাডামকে বকা দিয়েছিল যে এত কষ্ট পাচ্ছে যে আমরাও দেখতে পাচ্ছি না। মানে তাই আরতি ম্যাডাম বলছে আজকে যে জানিস তো মা, তোকে না আমি তো মানে তোর কথা আমি আমার মানে ফ্যামিলিতে গিয়েও বলি, তোকে আমার এত মনে রয়েছে, মানে তুই আমার মনে পুরো গেঁথে গেছিস বাবা। তুই ভালো করে পড়াশোনা যদি না করিস, তুই কী করে কী করবি, মানে বোঝাচ্ছে। সত্যি কথা বলছি, অনেকক্ষণ ম্যাডামের সাথে কথা বললাম। তো পড়াশোনার ব্যাপারেই কথা হচ্ছিলো, যেখানেই যাই আমি সেখানেই তো বোঝোই তো পড়াশোনার কথাটাই বেশিরভাগ হয়। তো যাই হোক, ওই দিক দিয়ে ম্যাডামের সাথে কথা বলে সব কিছুই ভালোই ভালোই, তোমাদের আশীর্বাদে সব কিছু। যাই হোক, হয়তো আমার মানু খুব কষ্ট পেয়েছে, তোমরা পাশে ছিলে। হয়তো সেই সময় আমার তখন মাত্র 1,500 সাবস্ক্রাইবার ছিল, তখন এতটা সাবস্ক্রাইবার হয়ও নি। তো সেই ভিডিওগুলো হয়তো অনেকে দেখেও নি। তো আজকে ম্যাডামের সাথে যেহেতু দেখা হলো, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারলাম। তো এখানে আমরা চলে এসেছি, মানুকে রুমে দিয়ে কাঠপাট্টি স্টেশনে চলে এসেছি। মানে চেন্নাই অবধি আর কি যেতে হবে, তো রিজার্ভেশনের টিকিটের জন্যে, তো ওই টিকিটটাই আর কি করতে আসার জন্যে। আর পরবর্তীতে টিকিটের জন্যও তো দেখছি না, সবই ওয়েটিং, কিছু করার নেই। কবে বাড়ি যাব, কি করব না করব, মানে মন মেজাজ একদমই ভালো লাগছে না ঘরে থেকে থেকে। বললাম না, আজকে প্রায় 1 সপ্তাহ ধরে শুধু রুম ভাড়ায় মানে দিয়ে যাচ্ছি প্রত্যেকদিন 500 টাকা করে, 3,500 টাকা। এদিকে খাওয়া খরচা, মানে আমি একদম নাকানি চুবানি খেয়ে যাচ্ছি। এবারে এসে যে আমার কপালে এরকম পরিস্থিতি, এরকম দুর্ভোগ পড়বে, শুধু আমি বলে না, কেউই টিকিট পাচ্ছে না, এতটা পরিস্থিতি মানে সবার আর কি খারাপ। তো এই যে
মানুর বাপি এই যে টিকিটে লাইন দিয়ে দিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে এখানে বসে রয়েছি। তো যাই হোক, এদিকে কাজ কাম মিটিয়ে ওইদিকে বাড়ির দিকে মানে রুমের দিকে, বাড়ি বলছি বাড়িই হয়ে যায় আর কি, এক জায়গায় থাকতে থাকতে সেটাকে আমরা বাড়িই বলে ফেলি। তো হোটেলের দিকে তো আবার যেতে হবে, প্রায় 4টে বেজে গেছে। তোমরা তো সবাই জানো যারা কাঠপাট্টিতে আসে, কাঠপাট্টির থেকে কিন্তু সিএমসিতে 10 টাকা করে বাস ভাড়া, আর রিজার্ভ গাড়ি করলে তো 150-200 টাকা নেয়, আর এমনি ভাড়া কিন্তু 10 টাকা কিন্তু, আর অটোতে নেয় 30 টাকা। তো আমরা বাসেই যাব, আমি বলছি এখনও হাতে সময় আছে, কোনো ব্যাপার নেই, অটোতে যাব না, কেন 30 টাকা করে দিতে যাব, 10 টাকা 10 টাকা 20 টাকা। আর কিছু বাস আছে তো এখানে বা ব্যাঙ্গালোরে মেয়েদেরকে ভাড়াই নেয় না, মেয়েদের ভাড়া, আর কলেজ স্টুডেন্ট মেয়েদের ভাড়া লাগে না। আমি ব্যাঙ্গালোরে এরকম অনেক বাসে উঠেছি, বা এখান থেকে যাওয়ার সময়ও অনেক ভাড়া নেয় না, 10 টাকা 20 টাকার যে ওই ভাড়াগুলো লাগে না। তো এই যে বাসে উঠে পড়লাম 10 টাকা করে, আর সিএমসির গেটের সামনে এসে না কোথায় দাঁড়িয়েছে আমি না মানে হ্যাবা জাবা খেয়ে যাচ্ছি, এইদিকে যাবো না ওই দিকে যাবো বুঝতে পারছি না। আগে যেখানে স্বাস্থ্যসাথীর মানে টাকা দিত যেই গেটের ওখানে, ওই জায়গাটায় নামিয়েছে, তো ওটা আমার মানে চিনে আসতে অসুবিধা হচ্ছিলো। তো মানুর বাপি আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো সারাদিন তো এই হসপিটাল দৌড়াদৌড়ি করে যাই হোক রুমের দিকে আসলাম, আবার একটু বাজারে যেতে হবে, কিছু রাত্রিবেলায় কী রান্নাবান্না করব, তো চাল টাল আবার আনতে হবে। তো ঘরে আসার সঙ্গে সঙ্গে মা একটু চা করলো, চা খেলাম, চা খেয়ে আবার বেরিয়ে গেলাম। আর টিপ টিপ করে বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, কিছু বলার নেই। আমি বেরিয়ে দেখছি কি বাবা, সন্ধ্যের পরে বলছি কি বাবা আবার কখন বৃষ্টি হলো। তো যাই হোক, এখন বৃষ্টিটা কমেছে বলেই মানুকে বের করেছি, না হলে মানুকে কোনোদিনই বৃষ্টিতে ভেজানো যাবে না। আর এবার ছাতাও আনিনি, অন্যবার ছাতা নিয়ে আসি, এবার না ছাতাও আনিনি। তো এখানে এসে প্রথমে একটু মানে ওই রাত্রিবেলা খেতে হবে, তো চাল নেই, মানে বারণ তো নেই বলতে তো নেই। তো প্রথমে একটু মুদিখানা দোকান থেকে চাল নিলাম, আর ভাবলাম যে ওই মার তো দুধ আছে, আর মানুর একটু মাছ আছে, আর আলু সিদ্ধ বেগুন ভাজা করব, আর মায়ের দুধ আছে, অসুবিধা হবে না। তো এখান থেকে মুদিখানা বাজার করে তারপরে চলে গেছি আমরা বিশ্বাসে। তো বিশ্বাসে এখানে গল্প করে, ওদেরও মুখ মানে একদম ছোট্ট হয়ে আছে, কারণ ওরা যদি টিকিট মারতে পারে তো ওদেরও তো 400-500 টাকা করে এক একটা টিকিটের থেকে ওদেরও লাভ হবে। তো এই যে তোমরা বলো না কোথার থেকে টিকিট করো, একজন দুজন এরকম ধরনের কমেন্ট করে, তারপরে দেখে ওরা আর কোনো সময় কমেন্ট করে না, যখন ভেলুরে আসি তখনই কোথার থেকে টিকিট কাটো, কোথায় লজ, এরকম মানে আর কি বলে, একজন কি দুইজন। তো সেই তারপরে ওরা আমরা বাড়ি চলে গেলে আর তারপরে আর কমেন্ট দেখি না, যখন এখানে আসি তখনই কমেন্ট করে। তো যাই হোক, এই যে আমরা বিশ্ব বাংলার থেকেই মানে 10 বছর ধরেই টিকিট করি, যখন মানে স্টেশনের টিকিট না পাই। তো এখান থেকে মানুষের জন্য মাস্ক নিয়ে নিলাম, আর একটা শ্যাম্পু নিয়ে নিলাম, কারণ এই এক বাক্স মাস্ক ওর আর কি, আবার এই আসা যাওয়া, তারপরে বাজারঘাটে যেখানেই যাই তো আমার মাস্ক সবসময় ঘরে আমি বাক্সই কিনি সেই লকডাউনের থেকে। তো বাজার টাজার করে এই যে রুমে চলে এসেছি, আসার পরে একটু চা বিস্কুট খেলাম, আর চা বিস্কুট খেয়ে মানুকে একটু পড়াতেও বসতে হবে। একটা বই আপাতত এনেছে, ওই একটা বই পড়ছে, পড়ার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। তো চা খেয়ে একটু গল্প টল্প করে ফোন টোন মানে দেখে আবার আমি একটু চা করতে গেছি, কারণ চাটাই তো খায়, আর বা কী খায়। তো সেরকম একটা কারোরই মানে মন মেজাজ ভালো লাগছে না, বাড়ির মাও না যেতে পারলে, বাবা রয়েছে, মানে বেকার বেকার সবাই বসে রয়েছি না, তো কারোরই সময় পাস হচ্ছে না, এই হচ্ছে কথা। তো এখানে বসে মানু দেখো আমার চুল বেঁধে দিচ্ছে আর গল্প করছি। মা আর মানু তো তাও ওরা বাংলা বইটাই দেখে, ওদের দুজনা দিদা নাতনির বেশ কথায় কথায় ওদের টাইম পাস হয়ে যায়, কিন্তু আমি ওই একা একা বসে থাকি, কারণ আমার ফোনটাই ওরা দেখে। তো আমি সবার একটু ভিডিও দেখি সময় মানে যখনই টাইম পাই, এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই থাকলে আমি সবার ভিডিওটা পুরো ওয়াচ করে দেখি, আর যতটা পারি কমেন্ট করি বা ওয়াচ দেখি কে কোন কোয়ালিটি, কারণ আমরা সবারটা দেখেই কিন্তু শিখি, কেউ বলতে পারবে না কারোর ভিডিও না দেখে শেখে, কারণ আমরা সবার ভিডিওই দেখে শিখি যে কোন কোয়ালিটি ভিডিও বা কেমন। প্রথমে আমি অন্তত শিখি, আমি মিথ্যা কথা বলবো না, সবার ভিডিওর থেকে কিছু না কিছু আমরা শিখতে পারি, কিভাবে কথা বলছে, কিভাবে কি করছে না করছে সবটাই শিখি। তো এখানে বসে বসে আমি সবার ভিডিওগুলো দেখছিলাম, আর মানু আর মা হচ্ছে ওরা বই দেখে, দেখো আমাকে কত সুন্দর চুল বেঁধে দিয়েছে মানু। তো বন্ধুরা, মানে সারাদিন তোমাদের সাথে কথা বলিনি, সত্যি বলছি মন মেজাজও খারাপ, মানে খারাপ বলতে পারো, ওই পারিবারিক ব্যাপারেই তো, সেগুলো তো আর বলা যায় না।
তো সারাদিন তোমাদের সাথে কথাও বলিনি, ভালোও লাগছে না, দেখলে তো দৌড়াদৌড়ি করছি, তো টিকিটের ব্যাপার নিয়ে মানে মাথা খারাপ, চিন্তা ভাবনায় হয়ে যাচ্ছে। তো একটু ছাদে বসে তো দেখলে চা খেলাম, চাও খেতে ইচ্ছা করে না, যেই মানুষ এত চা খায় সেই মানুষ চা খাওয়াও ছেড়ে দিয়েছি, নানান ঝামেলা অশান্তিতে আর ভালো লাগে না। তো যাই হোক, তারপরে মানুষকে পড়াতে তো হবেই, সন্তানকে তো পড়াতেই হবে, মানে সবকিছু ধ্বংস হয়ে যাক, মানে যা খুশি তাই হয়ে যাক, তবু পড়াতে তো হবে। তো মানুষ ওই আসার সময় একটাই ইংলিশ বই নিয়ে এসে এটা আর কত পড়বে, তো এই যে 2 পৃষ্ঠার মানে এই পড়াতে বসেছিলাম, তো এই যে মাত্র আজকে কতটুখানি পড়েছে তাই আমি দেখছি, মানে পড়াতে বসবো যে আমার সেই মন মানসিকতাও নেই, এই 1 পৃষ্ঠারই পড়েছে, এই 1 পৃষ্ঠারই। আর ইংলিশ, শুধু ইংলিশ একটা বই নিয়ে এসছে, তো এটাই পড়ছিল, যেখানে যাই ইংলিশ বইটা আগে নিয়ে যায়। তো যাই হোক, ওই একটু পড়াতে বসেছি, আমার মা আবার একটু সিনেমা দেখে, তো আমার ওই পুরনো ফোনটা দিয়ে ওইটাও খারাপ হয়ে গেছে, চলছে না, আবার মানুষ বাপি গেছে এখন বাজারে, তাই এখন আমি একাই ঘরে বসে রয়েছি চুপ করে, আমার কারোর সাথে কথাও বলতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো এই হচ্ছে ব্যাপার। তবু মানে বিশ্বাস করো, মানে মন মেজাজ এতটা খারাপ, বলতেও পারবো না, সইতেও পারবো না তোমাদের সাথে। তো মনের কষ্ট, মনের বেদনা সব মনের ভিতরেই থাকুক, মানে ভিডিও না করলে নাই, মানে এখানে থেকে কি করব, ওই যেটুক করেছি একটুখানি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি বলবো। তো এখন চাল নিয়ে আসলে, চাল আনতে গেছে, চাল আনতে পাঠিয়েছি, তাই আর কি বলছি। এই টিকিট ফিকিট নিয়ে মানে আবার এই 10-12 দিন পরেই আসতে হবে। এবার দেখো, ওই যে বললাম না আমার হিয়ারিং পড়ে গেছে, আমার বাড়ি যেতেই হবে, দাদা বলছে তোর আসতেই হবে, 31 তারিখ হিয়ারিং, মানে আমার ভোটার থেকে নাহলে নাম কাটা যাবে। এবার নতুন করে ভোট হলে বলছে আমাদের পুচকির, মানে ওর মামার বাড়িতে পুচকি বলে ডাকে, বলছে পুচকির অসুবিধা হয়ে যাবে, তুই যদি না হিয়ারিং করিস, ওই যদি বলছে বাড়ি গিয়ে আগে তুই ভালো করে দেখ। আমি বাড়িতে অনেকের কাছে ফোন করেছি যে আমাদের ওখানে এরকম হিয়ারিং এর ব্যাপারটা আছে নাকি, কারণ মানুষ বাপিরও দেখলাম 2000 সালে ভোটার হয়নি, আর আমার আর বাবার হচ্ছে বয়সের হেরফের হচ্ছে, বাবার থেকে আমার বয়সটা অনেক কম দেখাচ্ছে, কারণ দাদাদের থেকে তো আমি অনেকটা ছোট। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার হিয়ারিংয়ে যেতেই হবে, দাদা বলছে তোর আসতেই হবে। তো এখন কি যে করব, মানে কি আর কি বলবো, মানে ভালো লাগছে না। তো যাই হোক, ছোট একটা আপডেট দিলাম, এই হচ্ছে ব্যাপার, ভিডিও করতেও মন চাচ্ছে না পরিস্থিতির চাপে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চাল আনলে রাত্রে রান্না করব। আর মার দুধ আছে, মার তো দুধ হলে আর কিচ্ছু লাগে না, এবার মারও শরীরটা খারাপ খারাপ, এবার আমি একা একা কোন দিকে যাব। সত্যি কথা বলতে, মানুষ যে বাড়িতে খাওয়া দাওয়া, ডিম সিদ্ধ বা দুধ, এইখানে প্যাকেট দুধ, মানে ওর কিছুই খাওয়া দাওয়া হচ্ছে না, এই ছোট্ট একটা ঘরে, মানে বাথরুম ঘরের সাথে তো মানে খুব মানে এত কষ্ট হচ্ছে, এই নিয়ে সারাক্ষণ সংসারের মধ্যে কাচর কাচর, এই আর কি ব্যাপার। তো যাই হোক, কি করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতক্ষণ পারবো ভিডিও দেব, যতক্ষণ পারবো ক্যামেরা অন করব, আর মানে কিছু করার নেই, বাড়ি না যাওয়া পর্যন্ত এই হচ্ছে ব্যাপার।